আমরা গত দুটা ক্লাসে যেটা করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি, যারা আজকে নতুন এসেছেন তাদের জন্য। ফার্স্ট ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন পড়েছি। ইন্ট্রোডাকশনে আপনারা জানেন বেসিক কিছু আলোচনা ছিল। এসকিউএল কোর্সে আমরা কি কি শিখব, এসকিউএল কোর্সে কি কি স্টেটমেন্ট ইউজ হয়, ডেটাবেস কাকে বলে, এসব। আর সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা Oracle Database 12c ইনস্টল দিয়েছি আর SQL ডেভেলপার কনফিগার করেছি। SQL প্লাসের বেসিক ইউজটা দেখেছি। এটুকুনি ছিল আমাদের প্রিভিয়াস দুটা ক্লাসে। তো এখন আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আজকের ক্লাসটাই আমরা ধরে নিতে পারি আমাদের স্টার্টিং ক্লাস। আমরা আজকেই ডিরেক্টলি কোয়ারি ল্যাঙ্গুয়েজে জয়েন করছি, স্টার্ট করছি। লেসন 2, রিটাইপিং ডেটা ইউজিং দ্য SQL স্টেটমেন্ট। Objectives: after completing this lesson, you should be able to do the following: list the capabilities of SQL select statements, execute a basic select statement. Lesson agenda: capabilities of SQL select statements. Capabilities of SQL select statements: projection, selection, join. আমরা জানি বেসিক্যালি আমরা ধরে নিচ্ছি যে ডেটাবেজের ডেটাগুলো টেবিলে থাকে। ডেটাবেজের স্ট্রাকচার অনুযায়ী ডেটা কিভাবে থাকে, ডেটাবেজের দুই ধরনের স্ট্রাকচার আছে, লজিক্যাল, ফিজিক্যাল, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা ধরে নিচ্ছি যে ডেটা টেবিলে থাকে। তো একটা টেবিলে অনেক ডেটা থাকতে পারে। সাপোজ আমরা এখানে এমপ্লয়িজ টেবিল নিয়ে তো কাজ করব। এমপ্লয়িজ টেবিলের কথা বলি। এমপ্লয়িজ টেবিলে 107 রোজ আছে। এখানে কলাম আছে, কলাম সংখ্যাটা আমার দেখে বলতে হবে। এখানে 10টা মতো কলাম আছে। এখানে এই এমপ্লয়িজ টেবিল থেকে ডেটা রিট্রিভ করার জন্য সিলেক্ট স্টেটমেন্টে প্রজেকশনের ইউজ হচ্ছে। আপনার ধরেন এমপ্লয়িজ টেবিলে 10টা কলাম আছে, 10টা কলামই ডিসপ্লে না করে আপনি সেখান থেকে বেছে বেছে আপনার প্রয়োজনীয় 5টা কলাম ডিসপ্লে করেছেন। এই যে আপনি বাছাই করলেন, এটাই হচ্ছে প্রজেকশন। আর সেকেন্ড হচ্ছে সিলেকশন। সিলেকশন হচ্ছে আমি বলেছি এমপ্লয়িজ টেবিলে 107 রোজ রয়েছে। এই 107 রোজ আপনি ডিসপ্লে না করে আপনি কি করলেন, এমপ্লয়িজ টেবিল থেকে কিছু ডেটা ডিসপ্লে করলেন রেস্ট্রিকশনের মাধ্যমে। বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই রেস্ট্রিকশন নিয়ে আমরা পরবর্তী লেসনে আলাপ করব। সাপোজ আমি এখানে বলি, আপনি বললেন যে এমপ্লয়িজ টেবিলে যে ডেটা আছে 100 এমপ্লয়ি নাম্বার থেকে স্টার্ট হয়েছে। এখন আমি বললাম 150, লেস দেন 150, হোয়ার ক্লোজ দ্বারা ডেটা রেস্ট্রিক্ট করা হয়। আমি বললাম হোয়ার এমপ্লয়ি আইডি লেস দেন 150। তাহলে আমার এই SQL স্টেটমেন্ট 50 রোজ আমাকে রিটার্ন করবে। এই যে
107 রোজ থেকে 50 রো আমি রিটার্ন করালাম, এটাই হচ্ছে সিলেকশন, মানে আমি 50 রো সিলেক্ট করলাম। তাহলে এখন আমরা বুঝতে পেরেছি প্রজেকশন হচ্ছে কলাম বাছাই করা, সিলেকশন হচ্ছে রো রেস্ট্রিক্ট করা, রেস্ট্রিক্টেড রো রিটার্ন করা। তারপর হচ্ছে জয়েন। জয়েন হচ্ছে একের অধিক টেবিল থেকে ডেটা রিট্রিভ করা। আমি প্রজেকশন এবং সিলেকশন কথা বলেছি, এটা সিঙ্গেল টেবিলেও হতে পারে, এখানেও জয়েন অ্যাপ্লাই হতে পারে। আর জয়েনটা হচ্ছে মাল্টিপল টেবিল থেকে ডেটা রিট্রিভ করা, একাধিক টেবিল থেকে ডেটা রিট্রিভ করা। এই জয়েনের ক্ষেত্রে বিভিন্ন জয়েন টাইপস আছে এসকিউএল স্ট্যান্ডার্ড অনুযায়ী, সেই জয়েনগুলো আমরা দেখব পরবর্তী লেসনে। তো এই জয়েন টাইপসের উপরে ডিফার করেই জয়েনের জন্য আমরা যে কিওয়ার্ড ইউজ করব, কিওয়ার্ড ইউজ হবে। এখন আমার প্রয়োজন অনুযায়ী জয়েনে আমি ন্যাচারাল জয়েন কিওয়ার্ড ইউজ করতে পারি, ইউজিং ক্লোজ ইউজ করতে পারি, অন ক্লোজ ইউজ করতে পারি। এখন আমাকে আগে জানতে হবে যে আসলে আমি কি ধরনের জয়েন চাই, তার উপরে বেস করে আমি জয়েনের কিওয়ার্ড বা ক্লোজগুলো ইউজ করব। যে এখানে দেখেন বলেছে প্রজেকশন সিলেক্টস দ্য কলামস in a table that are written by query, selects a few or as many of the columns as required. Selection selects the rows in a table that are written by query. Various criteria can be used to restrict the rows that are written. Joins brings together data that is stored in different tables by specifying the link between them. এখানে লিংকের কথা বলেছে, দুটো টেবিলের মধ্যে লিংক করে আপনি ডেটা রিটার্ন করতে পারবেন। এই ক্ষেত্রে লিংকের ক্ষেত্রে আমি জয়েন সেক্টরে বলবো, কিছু কিছু ক্ষেত্রে আছে আমাদের জয়েন ইউজ করার ক্ষেত্রে পিকেএফ কে ব্যবহৃত হবে, আবার পিকেএফ কে ছাড়াও আমরা একাধিক টেবিলের মধ্যে জয়েন করে ডেটা রিটার্ন করতে পারবো। এগুলো ডিটেইলস আমরা জয়েনিং সেক্টরে গিয়ে আলোচনা করব। বেসিক সিলেক্ট স্টেটমেন্ট। বেসিক একটা সিলেক্ট স্টেটমেন্টের সিনট্যাক্স আমরা এই জায়গাটুকু আমি আপনাকে একটু পরে বলবো, দ্যাট মিনস আলোচনার মাধ্যমে এটা শেষ করব আর কি, এখানে এটা নিয়ে ডেসক্রিপশন না দিয়ে। এখানে দুটো জিনিস আমি বলে যাই, একটা হচ্ছে সিলেক্ট আর একটা হচ্ছে ফ্রম। এই সিলেক্ট, এখানে দেখেন সিলেক্টে বলেছে সিলেক্ট আইডেন্টিফাইজ দ্য কলাম টু বি ডিসপ্লেড। এই সিলেক্ট কিওয়ার্ডের পরে আপনি এখানে লিখবেন যে যে কলামগুলো আপনি ডিসপ্লে করাতে চান, যে যে কলামগুলো আপনি আপনার রিপোর্টে চান সেই কলামের নাম। এই জন্য বলেছে সিলেক্ট আইডেন্টিফাইজ দ্য কলামস টু বি ডিসপ্লেড। সেকেন্ড হচ্ছে ফ্রম। ফ্রম হচ্ছে টেবিল। ফ্রম identifies the table containing those columns. সিলেক্ট লিস্টে আপনি যে কলাম লিস্ট ইউজ করেছেন, সিলেক্ট লিস্টে ইউজড কলাম লিস্ট থেকে আপনি দেখবেন যে এই কলামগুলো কি আপনার একটা টেবিলে আছে নাকি একাধিক টেবিলে আছে। এক বা একাধিক যে টেবিলেই থাকুক সেই টেবিলের নাম আপনাকে ফ্রম ক্লোজে লিখতে হবে।
বেসিক স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা তো হচ্ছে একটা টেবিল থেকে আমরা ডেটা রিট্রিভ করব। তাহলে আমরা ধরে নিতে পারি সিলেক্ট স্টেটমেন্টে সিলেক্টে থাকবে যে কলামগুলো আমি দেখতে চাই, আর ফ্রমে থাকবে ফ্রম কিওয়ার্ডের পরে ফ্রম ক্লোজে থাকবে যে টেবিলগুলো যে কলামগুলো আমি দেখতে চেয়েছি সেই কলামগুলো যেই টেবিলে আছে সেই টেবিলের নাম। এখানে সিনট্যাক্সটা আমি একটু বলে যাই, তো এটার ডেসক্রিপশনটা আপনি এক্সাম্পলের মাধ্যমে পাবেন। স্টার, এখানে দেখেন স্টার ইউজ করেছে। একটা টেবিলে যে কয়টা কলাম আছে আপনি যদি সব কলাম ডিসপ্লে করাতে চান, এই সব কলাম ডিসপ্লে করাতে চাইলে আপনাকে সবগুলো কলামের নাম লিখতে হবে। এই সবগুলো কলামের নাম লিখে শর্টকাট মেথড হচ্ছে অল ইউজ করা। অলের ফ্যাসিলিটিস আছে, আবার মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটাই আছে। কিছু কিছু ক্ষেত্রে অল মানে আপনাকে বিব্রত করবে। এখানে আমি একটা জিনিস আপনাকে বলে যাই, যদি এসকিউএল স্টেটমেন্ট ইউজ হয় পিএলএসকিউএল এসকিউএল এর ক্ষেত্রে আমরা জানি যে ওরা অটোমেটিক্যালি এসকিউএল এরিয়া জেনারেট করে, টেম্পোরারিলি ওই জায়গাতে ডেটাবেস থেকে ডেটাটা তুলে এনে রেখে আমাকে ডিসপ্লে করে। কিন্তু পিএলএসকিউএল এর ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। পিএলএসকিউএল এর ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট হচ্ছে এরকম, ফার্স্ট হচ্ছে আপনার পিএলএসকিউএল স্টেটমেন্টটা পিএলএসকিউএল ইঞ্জিনে যায়। পিএলএসকিউএল ইঞ্জিন কি করে, এসকিউএল পার্টটা এসকিউএল এক্সিকিউটরে পাঠিয়ে দেয়। এসকিউএল এক্সিকিউটর ওই স্টেটমেন্ট অনুযায়ী ডেটাগুলো পিএলএসকিউএল ইঞ্জিনে পাঠায়। তখন এই পিএলএসকিউএল ইঞ্জিনে ডেটাটা টেম্পোরারিলি হোল্ড করার জন্য জায়গা থাকে, টেম্পোরারি এরিয়া অ্যালোকেট থাকে, যেটাকে আমরা ভেরিয়েবল বলি। তো এখন পিএলএসকিউএল এ যদি আপনি এই অল ইউজ করেন, যদি টেবিলে কলামের সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি তো স্টেটমেন্ট যখন লিখেছেন যে কয়টা কলাম ছিল সেই কলাম অনুযায়ী আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন। ভেরিয়েবল ডিক্লারেশনের এখানে বিভিন্ন টাইপস আছে, সব ক্ষেত্রে যে তাই হবে তা না। রো টাইপ ডিক্লেয়ার করে দিলে আর এই প্রবলেম হয় না। তো যদি আপনি সিঙ্গেল ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কলাম বেড়ে গেছে, এখন ভেরিয়েবলের সংখ্যা কম হয়ে গেছে, তখন কিন্তু আপনার স্টেটমেন্ট আর কাজ করবে না। কারণ এসকিউএল এক্সিকিউটর যে ডেটা রিটার্ন করবে সেই ডেটা রাখার মতো সংখ্যক বাইন্ড ভেরিয়েবল সে না পাইলে বা ভেরিয়েবল সে না পাইলে তখন সে এরর রিটার্ন করবে। এই জন্য বলছি যে এটা কিভাবে পিএলএসকিউএল এই সমস্যাটা, জি এই জন্য আমি বলছি যে হ্যাঁ অল ইউজের ফ্যাসিলিটিস আছে। অল ইউজ করলে আপনাকে 10টা 15টা কলামের নাম আর লিখতে হচ্ছে না, কারণ টেবিলের সব কলামের হ্যাঁ অলটা পিএলএসকিউএল এর জন্য সমস্যা হতে পারে। আপনি জেনে শুনে ইউজ করলে সমস্যা নাই, মানে আপনাকে জানতে হবে আর কি বিষয়টা। এই জন্য আমি আপনাকে এই মেসেজটা দিলাম আর কি। আপনি যদি অবগত থাকেন তাহলে তো আপনি কলামের সংখ্যা বাড়াইলে আপনি ওই স্টেটমেন্টটা এক্সিকিউট করার আগে আপনার ওই পিএলএসকিউএলটাকেও আপনি মডিফাই করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। তারপর হচ্ছে ডিস্টিংক্ট সাপ্রেসেস ডুপ্লিকেট। ধরেন আপনি কোনো টেবিল থেকে শুধু
ডিস্টিংক্ট ভ্যালু, ইউনিক ভ্যালুগুলো রিটার্ন করাতে চান। এই ডিস্টিংক্ট এর পরিবর্তে ইউনিক ইউজ করলে এই জন্য কাজ করে। ডুপ্লিকেট ভ্যালুগুলো সাপ্রেস করে ইউনিক একটা ভ্যালু আপনি রিটার্ন করাতে চান, সেক্ষেত্রে কলামের নামের পূর্বে, যে কলামে ইউনিক ভ্যালু রিটার্ন করাতে চান সেই কলামের নামের পূর্বে আপনি এই ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করবেন। এক্সপ্রেশন, দ্যাট মিন্স কোনো ক্যালকুলেশন, কোনো কলামের সাথে কোনো কলামের ক্যালকুলেশন আপনি ইউজ করলেন, সেটাকে আমরা এক্সপ্রেশন বলছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এলিয়াস। কলাম গেল, কলামটা হচ্ছে ডিরেক্টলি টেবিলের কলামের নাম, তারপর হচ্ছে এক্সপ্রেশন, এক্সপ্রেশনের কথা তো বললাম, তারপর হচ্ছে এলিয়াস। এলিয়াস ভাই ডিসটেন্সটা আরেকটু বলেন তো, এটা কি কথা? ডিস্টিংটা হচ্ছে, আমি এগুলো এক্সপ্লেইন করব উইথ এক্সাম্পল, এখন শুধু জাস্ট বলে যাচ্ছি আর কি সিনট্যাক্সটা, একটু ওয়েট করেন। ডিস্টিংটা হচ্ছে কোনো কলামে, কোনো টেবিলে যদি ওই কলামের ডুপ্লিকেট ভ্যালু থেকে থাকে, ডুপ্লিকেট সাপ্রেস করে যদি আপনি শুধু ইউনিক ভ্যালুগুলো রিটার্ন করাতে চান, সেই কলামের পূর্বে ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করবেন, এক্ষেত্রে ইউনিকও ইউজ করা যায়। আর এক্সপ্রেশন হচ্ছে কলামের সাথে কোনো ক্যালকুলেশন অ্যাড করে বা শুধু ক্যালকুলেশন, সেটা হচ্ছে এক্সপ্রেশন। আপনি কলামের হেডিংটা রিনেম করে দিতে পারেন, কলামে যেই নাম আছে সেই নাম ইউজ না করে নতুন নাম ইউজ করতে পারেন আপনার রিপোর্টের কলাম হেডিংয়ে, সেটা হচ্ছে এলিয়াস। তবে এটা এই ক্যালকুলেশন বা এক্সপ্রেশনের ক্ষেত্রে বেশি কার্যকরী আর কি, কারণ আপনি এক্সপ্রেশন ইউজ করলে তো কলাম হেডিংটা তখন মিনিংফুল দেখাবে না, ওই এক্সপ্রেশনটাই দেখাবে। এক্সপ্রেশনটা দেখাইলে তো আর কেউ অ্যাট এ গ্ল্যান্স বুঝতে পারবে না যে আসলে এই কলামে কি ধরনের ভ্যালু আছে। এটা হচ্ছে এলিয়াস। এলিয়াস, দ্যাট মিন্স কলাম হেডিংয়ের ওভাররাইডেড নেমস বা নিউ নেমস। তারপরে আপনি যদি আপনার সিলেক্ট স্টেটমেন্টে একাধিক কলাম ইউজ করেন, কমা দ্বারা সেপারেট করে অন্য কলামগুলি ইউজ করে যাবেন, এই কথাগুলি বলেছে আর কি, যে এক্সপ্রেশন সিলেক্ট নেমস কলাম অর এক্সপ্রেশন এলিয়াস গিভস ডিফারেন্স হেডিং টু দ্য সিলেক্টেড কলামস ফ্রমের কথা তো বলেছি। আচ্ছা, এখানে একটা নোট দিয়েছে, থ্রু আউট দিস কোর্স the word keyword, clause and statement are used as follows. এতক্ষণে আপনি বুঝে গেছেন আমি কিওয়ার্ড, ক্লোজ, স্টেটমেন্ট এই তিনটা ওয়ার্ড কয়েকবারে বলেছি। এই তিনটা কিওয়ার্ডের মধ্যে পার্থক্য কি, বা তিনটা কিওয়ার্ড সম্পর্কে আপনার কোশ্চেন অ্যারাইজ করতে পারে। ফার্স্ট আসি, কিওয়ার্ড কাকে বলে। এই কিওয়ার্ড refers to a individual select element। আপনি যে একটা সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করলেন, এই সিলেক্ট স্টেটমেন্টে এসকিউএল এলিমেন্ট হচ্ছে কিওয়ার্ড। ফর এক্সাম্পল সিলেক্ট, ফ্রম, এরপরে নেক্সট আলোচনায় আপনি পাবেন হোয়ার, হ্যাভিং, এটসেট্রা। এগুলো হচ্ছে কিওয়ার্ড। জাস্ট এই সিলেক্ট এই ওয়ার্ডটার নাম হচ্ছে কিওয়ার্ড, ফ্রম এই ওয়ার্ডটার নাম হচ্ছে কিওয়ার্ড। A clause is a part of SQL statement. For example, select employee ID, last name and so on. এই সিলেক্টে ফ্রমের আগ পর্যন্ত আপনার এই লাইনে যে কয়টাই কলাম থাকুক, পুরো লাইনটাকে আমরা বলছি সিলেক্ট ক্লোজ। অনলি এই সিলেক্ট ওয়ার্ডকে বলছি সিলেক্ট কিওয়ার্ড, আর পুরো লাইনকে বলছি সিলেক্ট ক্লোজ। এই ফর্মকে বলছি কিওয়ার্ড, আর এই ফর্মের পুরো লাইনটাকে বলছি ফর্ম ক্লোজ। আর থার্ড যেটা, সেটা হচ্ছে এই স্টেটমেন্ট is a combination of two or more clauses. For example, select all from employees. That means এই পুরো স্টেটমেন্টটা, পুরো কোডটার
নাম হচ্ছে স্টেটমেন্ট। অবশ্যই আমরা ক্লিয়ার হয়ে গেছি এখন যে কিওয়ার্ড, ক্লোজ, স্টেটমেন্ট কোনটা। সিলেক্টিং অল কলামস, এখানে দেখেন সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টস টেবিল থেকে সব কলাম আমরা রিটিভ করতে চাই, দেখতে চাই। এখানে আমি চাইলে এই ডিপার্টমেন্টস টেবিলে 4টা কলাম আছে। আচ্ছা, আমি এসকিউএল ডেভেলপারটা ওপেন করি, তাহলে আপনাকে প্র্যাকটিক্যালি দেখানো যাবে। আমি এইচআরে কানেকশন নিব, কারণ আমরা প্রিভিয়াস ক্লাসে বলে এসেছি যে আমাদের এই কোর্সে এইচআর স্কিমা ইউজ হবে। এখানে দেখেন এসকিউএল ডেভেলপার। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। জি বলেন। হ্যাঁ, স্কিমা বলতে কি বোঝাচ্ছে? আমরা এইচআর ইউজারে কানেকশন নিয়েছি, ইউজার নেম হচ্ছে এইচআর। কিভাবে এসকিউএল ডেভেলপারে কানেকশন নিতে হয় আমরা গত ক্লাসে দেখিয়েছি। যারা ছিলেন না প্লিজ আপনারা যদি গত ক্লাসের ভিডিওটা দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে। আর গত ক্লাসে আমি বলেছিলাম এই এইচআর ইউজারের নিজস্ব যে যে অবজেক্ট আছে, তার নিজের যে অবজেক্ট আছে, এই অবজেক্টের কালেকশনকে স্কিমা বলে। স্কিমার নতুন কোনো নাম থাকে না, ইউজারের নামই হচ্ছে স্কিমার নেম। তো এখানে দেখেন আমি যেটা বলতেছিলাম, এখানে আমি ডিপার্টমেন্টস টেবিল নিয়ে কথা বলছিলাম। এখানে আমরা গ্রাফিক্যালি দেখতে পারি, আমি আগেই বলেছিলাম এসকিউএল ডেভেলপারটা অনেকটাই গ্রাফিক্যাল। এখানে দেখেন ডিপার্টমেন্ট টেবিল দেখতে পাচ্ছেন না? প্লিজ মাঝে মধ্যে একটু শব্দ করেন। যে এই যে দেখেন ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিপার্টমেন্টস টেবিলে কয়টা কলাম আছে আমরা কিন্তু গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি। ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি। এখন এই ডিপার্টমেন্টস টেবিল থেকে যদি আমি সবগুলো কলাম দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, নেম, সবগুলো কলামের নাম লিখতে হবে। তারপর আমি ফ্রম ক্লোজে লিখলাম। ডিপার্টমেন্টস। এখন দেখেন আমি এটা সিলেক্ট করেও এন্টার প্রেস করে করতে পারি। বিভিন্ন প্রসেস আছে এসকিউএল ডেভেলপারে স্টেটমেন্ট এক্সিকিউট করানোর।
এখানে দেখেন আমি কন্ট্রোল এন্টার প্রেস করেছি, সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি ফ্রম ডিপার্টমেন্টস। আমি ডিপার্টমেন্টস টেবিলের সব কলামের ডেটা রিটার্ন করাতে চাই, এই জন্য আমি কি করেছি সবগুলো কলাম ইউজ করেছি। এখানে এই যে দেখেন ডেটাগুলো সে রিটার্ন করেছে। কি কি ডেটা রিটার্ন করেছে এটাও একটু খেয়াল রাখেন। এই স্টেটমেন্টের পরিবর্তে এখানে যে আমি সবগুলো কলামের নাম লিখলাম, সবগুলো কলামের নাম না লিখে আমি কি করতে পারি, স্টার ইউজ করতে পারি। আমি যদি শুধু এই স্টেটমেন্টটা এক্সিকিউট করাতে চাই তাহলে এই স্টেটমেন্টটা সিলেক্ট করে তারপরে হচ্ছে কন্ট্রোল এন্টার প্রেস করব। এখানে দেখেন প্লিজ, সেম ডেটা সে আমাকে রিটার্ন করেছে না? জি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে একটা টেবিলে যে কয়টা কলাম আছে সবগুলো কলাম সিলেক্ট লিস্টে স্পেসিফাই করা আর হচ্ছে সব কলাম দেখতে স্টার ইউজ করা সেম। এটাই হচ্ছে সিলেক্টিং অল কলামস, এই স্টারের ইউজ। স্টেটমেন্ট এক্সিকিউটের কথা বলছি আর কি, আপনি F9 ইউজ করেও এসকিউএল ডেভেলপারে ইউজ করতে পারবেন। এবার আসেন সিলেক্টিং স্পেসিফিক কলামস। আমি সব কলাম রিটার্ন করাবো না, ওই টেবিল থেকে স্পেসিফিক কিছু কলাম আমি রিটার্ন করাবো। যদি আপনি স্পেসিফিক কলাম রিটার্ন করাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই কলাম লিস্টে কলামগুলো উল্লেখ করতে হবে। এখানে যেরকম আমি সিলেক্ট ক্লোজে কলাম লিস্ট স্পেসিফাই করে দিয়েছি না, যদি স্পেসিফিক কলাম আমি সব চাই না সেক্ষেত্রে কিন্তু আর স্টার কাজে দিবে না। এখন আমাকে কি করতে হবে, আমি চাচ্ছি ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, তাহলে আমাকে বাকি কলামগুলো ফেলে দিলাম। আমি সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম স্পেসিফাই করে দিলাম। এই স্পেসিফিক দুটা কলামের ডেটা আমি রিটার্ন করাতে চাই। দেখেন ডিপার্টমেন্টস টেবিল থেকে সে কি করেছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আইডি এবং নেম রিটার্ন করেছে। জি, এখানে যদি একটা স্টেটমেন্ট থাকে সিলেক্ট না করেও রিটার্ন করানো যায় কন্ট্রোল এন্টার প্রেস করে। এটা একটু পরে বলবো অবশ্য। এই এসকিউএল ডেভেলপারে টার্মিনেটর দ্যাট মিন্স সেমিকোলন ম্যান্ডেটরি নয়, কিন্তু এসকিউএল ক্লাসে ম্যান্ডেটরি। তবে এসকিউএল ডেভেলপারেও ম্যান্ডেটরি হবে যদি আপনি একাধিক স্টেটমেন্ট একসাথে এক্সিকিউট করাতে চান। একটা স্টেটমেন্ট থেকে আরেকটা স্টেটমেন্ট আলাদা করানোর জন্য এই সেমিকোলন, এই টার্মিনেটরটা আপনাকে ইউজ করতে হবে। যে সেমিকোলন দিয়েছি যে দেখতে পাচ্ছেন, এটা আপনাকে ইউজ করতে হবে। সিঙ্গেল স্টেটমেন্টের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না। আমার এসকিউএল দেখা যাচ্ছে, মানে স্টেটমেন্টগুলো দেখা যাচ্ছে? জি। আচ্ছা, তাইলে writing SQL statements. SQL statements are not case sensitive. আপনি স্মল ক্যাপিটাল যে কোনো ফর্মে লিখতে পারবেন, এটা কেস সেন্সিটিভ নয়। তো কেস সেন্সিটিভিটির কিছু ইস্যু আছে, সেটা অবশ্য পরবর্তীতে বলবো, কেস সেন্সিটিভিটি ইস্যু যখন সামনে আসবে তখন।
সাধারণত এসকিউএল স্টেটমেন্ট নট কেস সেন্সিটিভ। SQL statement can be entered one or more lines। এখানে যে আমি স্টেটমেন্টটা লিখলাম, এই ফ্রম ক্লোজ আমি চাইলে এই লাইনে একটা স্পেস ইউজ করে এক লাইনেও লিখতে পারতাম। এই জন্য বলছে SQL statement can be entered one or more lines। Keyword cannot be abbreviated or split across lines। Keyword that means a select একটা keyword, এই সিলেক্টটাকে আমি যদি SCT লিখি বা CT লিখি, SCT লিখলাম, সিলেক্ট, এইভাবে অ্যাব্রিভিয়েট করা যাবে না। অথবা এটাকে ভাঙা যাবে না, এক লাইনে লিখলাম সেল, আরেক লাইনে লিখলাম অ্যাক্ট, এটাও করা যাবে না। Clauses are usually placed on separate lines। ওরা একটা পরামর্শ দিচ্ছে যে সাধারণত এই সিলেক্ট একটা ক্লজ, এটাকে এক লাইনে, ফ্রম আরেকটা ক্লজ, এটাকে আরেক লাইনে লেখার জন্য। Indents are used to enhance readability। এখানে ধরেন আমি যে সিলেক্ট স্টেটমেন্ট লিখলাম, সিলেক্ট স্টেটমেন্টে অনেকগুলো কলাম হয়ে গেল, সেই ক্ষেত্রে আমার সেকেন্ড লাইনে যেতে হলো। এখন যদি আমি একটু জায়গা ছেড়ে দিয়ে ডিপার্টমেন্ট নেমটা লিখলাম, ইন্ডেন্ট করলাম, এতে কি হলো, এতে আমরা বুঝতে পারলাম যে এই ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে এই সিলেক্ট ক্লোজের পার্ট। তাহলে আমাদের রিডেবিলিটিটা ইনক্রিজ করেছে এই ইনডেন্টের কারণে, পড়তে আমাদের সহজ হয়েছে। Indents are used to enhance readability। In SQL developer, SQL statements can be optionally terminated by a semicolon। SQL ডেভেলপারে কোন স্টেটমেন্টকে টার্মিনেট করার জন্য সেমিকোলনটা হচ্ছে অপশনাল। Semicolons are required when you execute multiple SQL statements। In SQL Plus, you are required to end each SQL statement with a semicolon। SQL Plus এ সেমিকোলনটা হচ্ছে ম্যান্ডেটরি। যেমন ধরেন আমি আপনাকে একটু দেখাই, এখানে দেখেন আমি SQL প্লাসটা ওপেন করেছি। তো SQL প্লাসে যখন আমি একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখব, এখানে দেখেন আমি সিলেক্ট স্টেটমেন্টটা লিখলাম, আমি আবার এন্টার প্রেস করি, সে পরবর্তী লাইনে চলে গেছে। তার মানে বলছে যে আরো কিছু আমাকে অ্যাড করতে হবে। তার মানে এখানে একটা স্টেটমেন্ট আপনাকে অ্যাড করতে হলে টার্মিনেটর ইউজ ম্যান্ডেটরি। এখন যেহেতু আমি থার্ড লাইনে চলে গেছি, এখন এখানে আমি টার্মিনেটর ইউজ করতে পারি, আবার স্ল্যাশও ইউজ করতে পারি। এখন সে আমাকে ডেটা রিটার্ন করিয়েছে।
কিন্তু আপনি দেখেছেন এসকিউএল ডেভেলপারের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়নি। সিঙ্গেল স্টেটমেন্টের ক্ষেত্রে সে আমাকে ডেটা রিটার্ন করিয়েছে কোনো টার্মিনেটর ছাড়াই। এখানে আমার টার্মিনেটর লাগছে। বুঝতে পেরেছেন? column headings defaults SQL developer. Default column heading alignment left aligned. Default heading display uppercase. SQL developer এর ক্ষেত্রে SQL ডেভেলপারে আপনি দেখেন এই যে ডিপার্টমেন্ট আইডি, কোয়েরি রেজাল্টে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, এগুলো লেফট অ্যালাইনে দেখাচ্ছে, আর ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম আপার কেস শো করছে। এসকিউএল ক্লাসের ক্ষেত্রে এগুলো আপার কেসেই দেখাবে, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা দেখেন। পার্থক্য বলছে ক্যারেক্টার অ্যান্ড ডেট কলাম হেডিং আর লেফট অ্যালাইন্ড। আপনার কলামের ডেটা যদি ক্যারেক্টার হয় অথবা ডেট হয়, সেই ক্ষেত্রে সে লেফট অ্যালাইনমেন্টে যাবে। নেম, সেক্ষেত্রে সে লেফট অ্যালাইনমেন্টে যাবে। ডেট হলেও লেফট অ্যালাইনমেন্টে যাবে। আর নাম্বারের ক্ষেত্রে রাইট অ্যালাইনমেন্টে থাকবে। ক্যারেক্টার অ্যান্ড ডেট কলাম হেডিংস আর লেফট অ্যালাইন্ড, নাম্বার কলামস হেডিংস আর রাইট অ্যালাইন্ড। ডিফল্ট হেডিং ডিসপ্লে আপার কেস। lesson agenda, arithmetic expressions and null values in the select statement. Arithmetic expressions: create expressions with number and date data by using arithmetic operators. Arithmetic operator এগুলো আমরা জানি, প্লাস, মাইনাস, multiply, divide, add, subtract, multiply, divide, এগুলো হচ্ছে অপারেটর। এই অপারেটরগুলো আপনি এসকিউএল স্টেটমেন্টে ইউজ করতে পারেন কোনো এক্সপ্রেশন তৈরি করার জন্য। এখানে একটা নোট দেয়া আছে, ডেট অ্যান্ড টাইম স্ট্যাম্প ডেটা টাইপস ইউ ক্যান ইউজ এডিশন অ্যান্ড সাবট্রাকশন। মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড ডেট এবং টাইম স্ট্যাম্প এর ক্ষেত্রে ইউজ হবে না। ডেট তো বুঝলেন, আমরা সাধারণত জানি যে ডেট, আর টাইম স্ট্যাম্প হচ্ছে ডেট অ্যান্ড টাইম দুটাই ডিসপ্লে করে, দুটাই সে স্টোর করে রাখে। ইউজিং অ্যারিথমেটিক অপারেটরস, এই সিলেক্ট স্টেটমেন্টটা একটু খেয়াল করেন। সিলেক্ট লাস্ট নেম স্যালারি, স্যালারি প্লাস 300, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এখানে স্যালারি কলামে যে স্যালারিটা আছে তার সাথে সে 300 অ্যাড করে আপনাকে রিটার্ন করবে।
এই ডেটাগুলো আমি এমপ্লয়িজ টেবিল থেকে রিটার্ন করাচ্ছি। সিলেক্ট লাস্ট নেম স্যালারি, স্যালারি প্লাস 300। এখানে দেখেন একজন এমপ্লয়ি কিং, তার স্যালারি হচ্ছে 24,000, স্যালারির সাথে 24,000-এর সাথে 300 অ্যাড করে 24,300 রিটার্ন করছে। এটা একটা এক্সপ্রেশন। আমরা সামনে যখন এলিয়াস করব তখন এই এক্সপ্রেশনের জন্য আমরা এলিয়াস ইউজ করব। এখানে অ্যাড অপারেটর ইউজ হয়েছে। রুলস অফ প্রিসিডেন্স। আমরা ছোটবেলায় যে ভাগ অঙ্ক করে এসেছি, ভাগ অঙ্কে যে কিছু নিয়ম নীতি ছিল না, এখানেও সেই নিয়মগুলো অ্যাপ্লাই হবে। Multiplication and division occurs before addition and subtraction. Operators of the same priority are evaluated from the left to right. একটা স্টেটমেন্টে যদি একাধিক সেম অপারেটর থাকে, একাধিক সেম অপারেটর থাকলে সে লেফট সাইড থেকে ক্যালকুলেট করে রাইট সাইডের দিকে যাবে, মানে বাম পাশ থেকে স্টার্ট করবে সে। Parentheses are used to override the default precedence or to clarify the statement. যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজটা আগে হবে। ওই বা থেকে ডান দিকে যে একটা ছিল, রোড ছিল, সে সেটাকে ওভাররাইড করে ব্র্যাকেটের মধ্যে যেই এক্সিকিউশনটা আছে সেটাকে সে আগে এক্সিকিউট করে, সেটাকে সে আগে ক্যালকুলেট করে তারপরে বাকি রুলস অফ প্রিসিডেন্স সে অ্যাপ্লাই করবে। অপারেটর প্রিসিডেন্স, এই অপারেটর প্রিসিডেন্সের একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন। সিলেক্ট লাস্ট নেম স্যালারি 12 ইন্টু স্যালারি প্লাস 100। এখানে আমাদের যে অপারেটরের রুলস অফ প্রিসিডেন্স অনুযায়ী এখানে ফার্স্ট আমরা জানি কার কাজ হবে, মাল্টিপ্লিকেশনের কাজ হবে। তাহলে সে কি করবে, স্যালারিটাকে 12 দ্বারা মাল্টিপ্লাই করবে, দেন 100 সে অ্যাড করবে। আর এখানে দেখেন সেকেন্ড যে স্টেটমেন্ট দিয়েছে, সেকেন্ড স্টেটমেন্টে দেখেন স্যালারি 100, স্যালারি প্লাস 100, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। ব্র্যাকেটের মধ্যে রাখার কারণে অপারেটর যে রুলস অফ প্রিসিডেন্স আছে সে সেটাকে ওভাররাইড করেছে। ওভাররাইড করে সে কি করবে, ফার্স্ট হচ্ছে স্যালারির সাথে সে 100 প্লাস করবে, তারপরে ওই রেজাল্টের সাথে ওই রেজাল্টকে 12 দ্বারা মাল্টিপ্লাই করবে। তাহলে এখানে যে রেজাল্টটা আসবে, এখানে রেজাল্ট আসবে একজন এমপ্লয়ির অ্যানুয়াল স্যালারির সাথে 100, হ্যাঁ 100 অ্যাড হবে। আর এই স্টেটমেন্টে একজন এমপ্লয়ির অ্যানুয়াল স্যালারির সাথে প্রতি মাসেই 100 যোগ হচ্ছে। দ্যাট মিন্স অ্যানুয়াল স্যালারিতে সে তার স্যালারির সাথে আরো 1200 টাকা বেশি পাচ্ছে। তাহলে আমাদেরকে এটা একটু খেয়াল রাখতে হবে যে কখন আমরা অ্যানুয়াল স্যালারির সাথে 100 যোগ করব আর কখন স্যালারির সাথে 100 যোগ করে অ্যানুয়াল স্যালারি বের করব, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এই স্টেটমেন্টটাকে আমি একটু মডিফাই করে দিই।
দেখেন এখানে আরেকটা জিনিস একটু মডিফাই করে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখেন আমি আরেকটা এক্সপ্রেশন অ্যাড করে দিয়েছি। এখানে দেখেন কিং একটা এমপ্লয়িকে আমরা দেখি, তার স্যালারি হচ্ছে 24,000, তার অ্যানুয়াল স্যালারি হচ্ছে 2,88,000। এই 2,88,000-এর সাথে 100 যোগ হয়ে 2,88,100 হয়েছে। যদি এখন আপনি এখানে ব্র্যাকেট ইউজ করেন তখন কি হবে? ব্র্যাকেটে কাজটা আগে হবে, তারপরে হ্যাঁ, ব্র্যাকেটের কাজটা আগে হবে, যার কারণে এখন দেখেন রেজাল্ট কত এসছে। কিং এর স্যালারি 24,000, অ্যানুয়াল স্যালারি 2,88,000 অ্যানুয়াল স্যালারি, সাথে কি হয়েছে প্রতি মাসেই 100 অ্যাড হয়েছে, যার কারণে এখানে হয়েছে 2,89,200। এই হচ্ছে পার্থক্য। এখন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে অপারেটরের রুলস অফ প্রিসিডেন্স, কখন আমরা ব্র্যাকেট ইউজ করব, কখন আমরা ব্র্যাকেট ইউজ করব না। এগুলো সিম্পল ইস্যু, এগুলো আপনারা জানেন, তারপর আমি কোর্সে খাতিরে এক্সপ্লেইন করে যাচ্ছি। ডিফাইনিং এ নাল ভ্যালু। নাল দ্যাট মিন্স ওই ফিল্ডে কোনো ভ্যালু নাই। নাল দ্যাট মিন্স ওই ফিল্ডে কোনো ভ্যালু নাই। এখানে ওরাকল কর্পোরেশন যে ডেফিনেশন দিয়েছে সেটা হচ্ছে নাল ইজ এ ভ্যালু দ্যাট ইজ আনঅ্যাভেলেবল, unassigned, unknown or inapplicable। এখানে আমাদেরকে একটু ই করেছে, নাল ইজ নট সেম এজ জিরো অর এ ব্ল্যাঙ্ক স্পেস। কারণ হচ্ছে জিরো হলে তো ভ্যালু থাকে, জিরো একটা নাম্বার, এই জন্য ভ্যালু আছে। যদি স্পেস ইউজ করেন, স্পেস হচ্ছে একটা ক্যারেক্টার, তাহলেও ভ্যালু আছে। তাহলে আমরা ওরাকলের ভাষায় নাল ভ্যালু বলতে বুঝতেছি যে ওই ফিল্ডে এখনো কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি, কোনো ভ্যালু রাখা হয়নি। এসকিউএল ডেভেলপারে কোনো ফিল্ডে যদি ভ্যালু না থাকে তখন সে কি করে, নালটা এইভাবে দেখায়, নাল লিখে দেখায় যে এখানে ভ্যালু নাই। এখানে আমি কমিশন পিসিটি নামে আরেকটা কলাম অ্যাড করে কমিশন পার্সেন্টেজ, এমপ্লয়িজ টেবিলে যে এমপ্লয়ি লিস্ট আছে এই এমপ্লয়িদের মধ্যে যারা সেলস ডিপার্টমেন্টে জব করে তারা কমিশন পায়, অন্যরা কমিশন পায় না। তাহলে অন্য যে এমপ্লয়িগণ আছেন তাদের কমিশন পিসিটি ফিল্ডটা ফাঁকা আছে, সেই ফিল্ডে কোনো ভ্যালু রাখা নেই। এখানে দেখেন কিং
ইনি একজন এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের এমপ্লয়ি, উনি কমিশন পান না, যার কারণে ওনার ক্ষেত্রে কমিশন ফিল্ডে নাল লেখা আছে। আচ্ছা, এখানে দেখেন স্মিথ, আরেকজন কিংও আছে স্মিথ, ইনি সেলস ডিপার্টমেন্টে জব করেন, উনি 30% কমিশন পান, এই জন্য হচ্ছে ওনার এখানে কমিশনটা লেখা আছে। আর যিনি কমিশন পান না সেখানে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি, এখানে এসকিউএল ডেভেলপার এই নাল কথাটা লিখে দেখা। এই সেম স্টেটমেন্ট যদি আমি এসকিউএল প্লাসে রান করি, এখন দেখেন এখানে কি দেখাচ্ছে, ফাঁকা, এখানে ফাঁকা দেখাচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি এখানে বোঝা যাচ্ছে নাল, দ্যাট মিন্স এই ফিল্ডে কোনো ভ্যালু নেই। নাল ভ্যালুস ইন অ্যারিথমেটিক এক্সপ্রেশন। ছোটবেলায় আমরা শিখতাম যে শূন্য দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে রেজাল্ট কি হয়, ওটা রেজাল্ট ইনফিনিটি আসে, মানে বেসিক্যালি কোনো রেজাল্টই আসে না, বাট ইনফিনিটি বলি আমরা। জি জি, ধরেন এখানে আমি দেখাইতে পারি আর কি শূন্য আসে, যেমন 0 ইন্টু সরি 50 ইন্টু 0 ইকুয়ালস টু কি এসছে, 0 এসছে। এখানে ওরাকলের ক্ষেত্রে এসকিউএল স্টেটমেন্টে arithmetic expression containing a null value evaluate to null। কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশনে যদি নাল ভ্যালু থাকে, কমিশন পার্সেন্টেজ অনেক এমপ্লয়ির ক্ষেত্রে নাল আছে, সেই ক্ষেত্রে কি হয়, রেজাল্টটাও নাল হয়, সেই রেজাল্টটা রিটার্ন করে নাল। কারণ এখন তো সে তো বলতে পারছে না আসলে যে এই ফিল্ডে কত ভ্যালু হতে পারে বা হবে কি, আদৌ হবে কিনা, এই জন্য সে কি করছে, ইভালুয়েট করছে নাল। এখন দেখেন স্টেটমেন্ট কি বলে, স্টেটমেন্টটাকে আরো বোধগম্য করার জন্য আমি কমিশন ফিল্ডটা একটু দেখাই। এখানে দেখেন কিং স্যালারি 24,000, কমিশন পার্সেন্টেজ নাল, যার কারণে সে তার অ্যানুয়াল স্যালারিও কি হয়ে গেছে, নাল হয়ে গেছে। কিন্তু যারা এখানে দেখেন সেলস ডিপার্টমেন্টে একজন কিং আছে, তার স্যালারি 10,000, কমিশন পার্সেন্টেজ এত, তার অ্যানুয়াল স্যালারি এত। তার মানে বছর শেষে কি শুধু সেলস পিপলই স্যালারি পাবে, অন্য কেউ স্যালারি পাবে না? তাহলে অন্যদেরকেও স্যালারি দিতে হলে এই নাল প্রসেস করারও কিছু অপশন আছে, কিছু ফাংশন আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা বুঝলাম কোনো এক্সপ্রেশনে যদি নাল ভ্যালু থাকে তাহলে রেজাল্টও আমরা কি পাবো, নাল পাবো। নালকে আমরা অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করে রেজাল্ট
রিটার্ন করাতে পারি, সেটা আমরা পরবর্তী লেসনে দেখব।